তো আপনারা রাজা হতে পারবেন না। রাজা হতে হলে ব্লাড গ্রুপ পজিটিভ থাকতে হবে। কোন স্বার্থের দ্বন্দ্বে আপনি আলাদা হয়ে গেলেন? তারেক রহমান আমার সাথে যোগাযোগ করেন। তো এনসিপিকেও দেখছি যে তারা চাঁদা দিচ্ছে, বিকাশে হেল্প নিতে হয়েছে, নগদে। আপনি পার্টিকুলারলি কোন আসন থেকে ইলেকশন করার জন্য রেডি হচ্ছেন? তো প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যাট্রিয়ট লেন্সে। আমাদের এই পর্বের অতিথি আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। জনাব তারেক রহমান, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে আপনি একসময় গণ অধিকার পরিষদের সাথে ছিলেন, কি কারণে আপনার কোন স্বার্থের দ্বন্দ্বে আপনি আলাদা হয়ে গেলেন? গণ অধিকার পরিষদ আমরা যখন করতাম, এটা প্রচণ্ড স্বচ্ছ রাখার একটা আমাদের লড়াই ছিল, যে 10 টাকা অনুদান আসলেও এটা কোথায় ব্যয় হবে আমাদের জানতে হবে, সবাইকে জানাতে হবে, এই ধরনের একটা তৎপরতা ছিল। যখন এই তৎপরতার আমরা ধীরে ধীরে অস্বচ্ছ হওয়া দেখলাম, যে আমরা ব্যয়টা দেখতে পারি আমাদের সামনে যেটা ব্যয় হয়, কিন্তু আয়টা কই থেকে হচ্ছে, এটা ধীরে ধীরে অস্বচ্ছ হওয়া শুরু হলো। হ্যাঁ, তো ওই সময় থেকেই আমাদের একটা হতাশা ছিল যে এটা তো অস্বচ্ছ রাখার জন্য আমরা রাজনীতিতে আসি নাই। আমরা রাজনীতি না করলেও পারতাম, তাহলে অস্বচ্ছতাটা কেন? আরও অনেকগুলো বিষয় রয়েছে। ওই সময় মেহেদী সাফাতির মতো একটা ঘটনা সামনে আসলো, আমাদেরকে পরিচয় দিতে খুব সমস্যা হচ্ছিল, সম্মানে লাগছিল যে এই পরিচয়টা আমরা দেব কীভাবে। সামগ্রিকভাবে আবার ডক্টর রেজা কিবরিয়া সাহেব ছিলেন, ওনাকে যখন বের করে দেওয়ার একটা প্রক্রিয়া হচ্ছে অহেতুক কোনো কারণ ছাড়া, যে পছন্দ হচ্ছে না তাকে রাখবো না। তো রাজনৈতিক দল মানুষ কি বারবার দল বদলায়, একজনকে দল থেকে বের করে দিলে সে কোথায় যাবে? তো এই যে ক্যারিয়ারের অনিশ্চয়তা, এটাও একটা কাজ করেছে, যে এখানে কোনো কিছু যদি অপছন্দের হয় তাহলে তাকে সেখানে ফাংশন করতে পারবে না, তাকে যেতে হবে কারো ইচ্ছায়। তো এই জায়গাতেও একটা আমাদের অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যে কারণে গণ অধিকার পরিষদ থেকে আমরা একটা নির্দিষ্ট অংশ আলাদা হয়ে যাই। আপনি যে বলছেন যে অস্বচ্ছতা এবং যে মানে আয় ব্যয়ের অসঙ্গতি, তা এই বিষয়টা আপনার কি কখনো প্রশ্ন করেছিলেন যে তারা কি কোনো জবাব দেয়নি? না, এখন যে মাসুদ করিম, এনায়েত করিম, ওই টিমটা যে গ্রেপ্তার হলো, এই টিমটা কিন্তু গণ অধিকার পরিষদের পিছনেও লেগেছিল, এবং আপনার তাদের একটা ফিন্যান্স ছিল যেটা আমরা প্রতিবাদ করেছিলাম ওই সময়। তো ওই সময় তো কিছু আমাদের কয়েকজন সহযোদ্ধা অনেক দামি দামি বাইক কিনলেন, জোড়া বাইক। তো তখন আমরা জিজ্ঞাসা করছিলাম টাকাটা কই পাইছো বা কি। হ্যাঁ, ওটা আমার কাছে অফার এসেছিলো প্রথমে, যে আমাদের কোটা আন্দোলনটাকে একটু হালকা করে পেঁয়াজের আন্দোলন করতে হবে। এখন পেঁয়াজের দাম বৃদ্ধি আন্দোলন যদি আমরা করি, হ্যাঁ মানুষের জন্য উপকার হয়, মানুষের জন্যই প্রোগ্রাম, অনেক চালাকের সাথে, যে আমরা কোটা আন্দোলনটাকে ধীর করে দিয়ে আমাদের ওই আন্দোলনের ফোর্সটাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা পেঁয়াজের ঊর্ধ্বগতি এই দিকে। তো গোয়েন্দা সংস্থাগুলো অনেক আপনাকে সরাসরি অন্যায় করতে বলবে না, কিন্তু আপনি যে ন্যায় করছেন ওই ন্যায়ের প্যারালালে ওটার ফোকাস নষ্ট করার জন্য আর একটা ন্যায়কে সামনে এনে দেবে। তো আমি তখন ওটা রিফিউজ করার প্রায় 7 দিনের মাথায় দেখলাম আমাদের কয়েকজন সহযোদ্ধা নতুন নতুন বাইক কিনছে। তখন আমি সাথে সাথে আমার ব্রেনে কাজ করছে যে আমি যেটাকে রিফিউজ করছি তারা সেটাকে অ্যাকসেপ্ট করছে, তাছাড়া সেম পরিমাণ এতখানি বিশাল পরিমাণ হয় না। ওইটা মনে হয় 42 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট ছিল সম্ভবত। তো তখন এই টাকাটা কে দিয়েছিল? এই যে মাসুদ করিম, এনায়েত করিমের টিম, ওরাই দিয়েছিল। এই যে সম্প্রতি যারা অ্যারেস্ট হলো, হ্যাঁ, এই ওদের টাকাটা কে দিয়েছিল? ওদেরকে দিয়েছিল এটা আমরা কিভাবে জানবো? আচ্ছা, আমার কাছে যখন ওদের পারপাসটা কি ছিল? ওদের পারপাস আমি জানি না। ওদের পারপাস তখন আমার কাছে যেটা মনে হয়েছে, ওরা সোসাইটির কোনো একটা ফোকাসকে নষ্ট করতে চাই বিভিন্ন সময়। যখনই ধরেন সরকার পতনের জন্য নির্দিষ্ট ফোকাস কোনো মানে সামনে ফাংশন করছে, তখন প্যারালালি অন্য একটা ফোকাসিং বিষয় দেয়, ওইটাও সঠিক। এমনভাবে দেবে যেন আপনি ধরতে না পারেন যে আপনি গোয়েন্দা সংস্থার এজেন্ট বা সরকারের এজেন্ট। ওরা কি তখন শেখ হাসিনার সরকারের হয়ে কাজ করছিল? যেহেতু আপনার একটা আন্দোলনকারী ফোর্সকে ভিন্ন দিকে আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার একটা তৎপরতা হচ্ছে, তো সেখানে আপনার হলো তাদের এইরকমই তো লাগে যে মূল ফোর্সটাকে আপনি অন্য একদিকে নিতে যাচ্ছেন, এই যাওয়াটার জন্যই তো পে করছে সে। এখন আপনি এই 4 বছর হয়ে গেছেন আপনারা বেরিয়েছেন, না বেশি? আমাদের ভুলে গেছি, অনেক দিন হয়ে গেছে। তো এখন কি আপনার কাছে মনে করেন যে আপনি সঠিক কাজটা করেছিলেন? আমাদের এখনো আফসোস হয় না যে আমরা ওখান থেকে চলে আসছি কেন।
যা খারাপ লাগে না বা অনুশোচনা হয় না, যে এরকম মনে হয় না যে ওখানে থাকলে মনে হয় ভালো হতো, এরকম মনে হয় না। আমরা আসলে অনেক বড় হতে চাই না, আমরা আমাদের জায়গা থেকে ছোট পরিসরেই আমাদের লড়াইটা চালাতে চাই। আচ্ছা, আমরা যে নুরুল হক নূরকে নিয়ে মানুষ নানা রকম কথা বলে, ওনার নামের পাশে একটা বিশেষণ সারাক্ষণ যোগ হয়, সেটা হলো বিকাশ নূর। এইটা কেন? এটা সম্পর্কে কি কোনো আছে, আপনার কাছে কোনো ধারণা আছে? প্রথমত নুরুল হক নূর আমাদের আন্দোলন সংগ্রামে অনেক অবদান আছে, এই গণ-অভ্যুত্থানে তার অনেক অবদান আছে। তার ভুল থাকতে পারে, যেটা ওই মাসুদ করিম, এনায়েত করিম অথবা মেহেদী সাফাতি, এগুলো একটা ভুল। এইভাবে রাজনৈতিক পরিমণ্ডলে অনেককে অনেক জায়গায় না জেনেও যেতে হয়, অথবা চলো এক জায়গায় যাচ্ছি যেখানে কেউ চেনে না কেউ কাউকে, হয়তো নতুন একটা মুখ, তো সেখানে এরকম আনসার্টেন ঘটনা ঘটে। এই ভুলগুলো বাদ দিলে সব কিছু মিলে অনেক মানে তাকে অন্য নতুন নেতাদের মধ্যে সামনে রাখতে হবে। আমরা অতটা অসম্মান করতে পারি না প্রিভিয়াস এই ঘটনাগুলোর জন্য, তার অনেক স্যাক্রিফাইস আছে। তো এটাই আর কি, তার নামের সাথে যে বিকাশ লাগাই, পলিটিক্যালি অর্থায়নের যে বিষয়টি, এই অর্থায়নটা না হলে একটা দল চলবে কিভাবে, এটা অসম্মান করার উদ্দেশ্যে যারা বলছে তারা ঠিক করছে না। ধরেন আমরা তো এনসিপিকেও দেখছি যে তারা চাঁদা দিচ্ছে ক্রাউড ফান্ডিং এর নামে, সেই ধরনের একটা বিষয় ছিল কি? এইরকমই আমাদের কোটা আন্দোলনের সময়ে ওই আন্দোলনটাতে যে একটা সরকার পতন হয়নি, তাই না? আপনি দেখছেন যে সাম্প্রতিক কালে, ওটা একটু আমি আবার বলছি যে 18 সালের যে আন্দোলন, এই আন্দোলনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ওই আন্দোলনে কিন্তু সরকার পড়ে যায় নাই, যার ফলে আন্দোলনের পরে আমাদের ক্ষতি মেরামতের সুযোগ হয়নি। আমাদের ব্যবসা বাণিজ্য ভেঙেছে, আমাদের অনেকে আহত হয়েছে, তা আমাদের আশিকের তো এখনও মানে ফুসফুসে বন্দুকের গুলি রয়েছে, এখনও মানে চোখে দেখে না এরকম সহযোদ্ধারা আছে 18 সালে। এই আন্দোলনের পরে যেভাবে আহতরা, ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পেয়েছে, 18 সালের আন্দোলনের পরে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ ছিল না। সে কারণে আমাদেরকে ওই সময় ক্রাউড ফান্ডে যেতে হয়েছে, বিকাশে হেল্প নিতে হয়েছে, নগদে বা রকেটে হেল্প নিতে হয়েছে। তখন মানুষ সাপোর্ট করেছে। ডাকসু ইলেকশনের সময়, ডাকসু ইলেকশনের পরে কতগুলো ম্যাসাকার হয়েছে। এই ম্যাসাকারগুলো এই তরুণ রাজনৈতিক প্রক্রিয়ার যারা অংশীদার, তারা কীভাবে এটা ম্যানেজ করতো। তো এই জনগণ দান করেছে, সেটা কাউকে তো এরকম হয়নি। এখন যেটা হয় গলায় পাড়া দিয়ে টাকা নেওয়া, তো ওটা তো গলায় পাড়া দিয়ে না, একটা ওপেন সোর্স বিকাশ নাম্বার দেওয়া আছে, যাদের ভালো লাগছে তারা সেখানে দান করেছে, তাদের রাজনৈতিক প্রক্রিয়া আগায় গেছে। এটাকে যেভাবে অসম্মানিত করা হয়, যারা অসম্মানিত করে তারা কি হাওয়া খেয়ে বেঁচে আছে, তাদের রাজনীতি কেমন করে চলে? আচ্ছা, এই যে 2024-এর যে জুলাই আন্দোলন, এই আন্দোলনে তো আপনাদেরও ভূমিকা ছিল। 24-এর গণ-অভ্যুত্থানে যখন আমাদের ছাত্র ভাইয়েরা আন্দোলনটা বন্ধ করে দিল, তখন জনাব তারেক রহমান আমার সাথে যোগাযোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাপোলো ভাইয়ের মাধ্যমে, AKM ওয়াহিদুজ্জামান ভাইয়ের মাধ্যমে। তো তখন আমি ইয়েতে ছিলাম, নওগাঁ ছিলাম, আমের কাজ করছিলাম। তখন বলছেন যে তুমি কি মস্করা করছো, এখানে পড়ে আছো দেশের এই সংকটময় অবস্থা। তো এটা শোনার পরে আমি অনেক যুক্তিতর্ক না দিয়ে, আমার যা ওখানে কার্যক্রম ছিল সব ওইখানে ক্লোজ মানে ক্লোজ, এখন আমার প্রয়োজন, লস হলে লস হবে। আমার প্রায় 3-4 লাখ টাকা ওই সময় ওইখানে ইনস্ট্যান্ট রেডি প্রোডাক্ট ছিল ফর ডেলিভারি। তো আমরা তখন ওটা ফেলে আমের ট্রাকে করেই ঢাকায় চলে আসি ওই দিনই। আসার পরে তখন হলো 16 তারিখে আসলাম, জুলাই 16 তারিখে আসলাম, 16 তারিখে আসলাম, 17 তারিখে আন্দোলনে অংশ নিলাম, তারপরে গায়েবানা জানাজা নামাজে অংশ নিলাম। ওই দিন তো বিএনপি ওদিক থেকে আসতে খুব সমস্যা হচ্ছিল, তখন ওখান থেকে রিজভি ভাইয়ের একজন প্রতিনিধি আমাদেরকে বললেন যে তারেক ভাই, আমরা তো এদিক থেকে যাব, তা যাওয়ার আগে আপনারা এই দিক থেকে বাইতুল মোকাররমের এই গলি দিয়ে ঢোকেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে, তো তাহলে পুলিশের ফোকাসটা আপনাদের দিকে গেলে আমাদের এন্ট্রি হওয়া সহজ হবে। সে অনুযায়ী আমি আমার সভাপতি সহ আমাদের যারা দায়িত্বশীলরা ছিল, ওই সময় ফারুক হাসান আমাদের সঙ্গে ছিল, আমরা একসাথে এদিকে গেলাম। আমাদের উপর পুলিশ হেনস্থা করলো অনেক ধরনের। তখন আমাদের সভাপতি অনেক সাহসীভাবে বলেছিলেন যে হবে, তোমাদের বিচার হবে, এভাবে বলেছিলেন। সবাই চিৎকার করে বলছিলেন। হ্যাঁ, তো ইতিমধ্যে বিএনপির ভাইয়েরা ওই দিক দিয়ে ঢুকে গেল। ওই দিন থেকেই সাংগঠনিকভাবে আমাদের আন্দোলনে এন্ট্রি। তারপরে তো ওই দিন বিকেলবেলা দেখলাম যে আন্দোলন বন্ধ করে দিল।
তখন রাতে আবার জনাব তারেক রহমানের সাথে আমাদের সাথে যোগাযোগ হলো যে কি করবা তাহলে। আমি বললাম আমাদেরকে কিছু আইডি কার্ড ব্যবস্থা করে দেন, আমরা মাঠে নামি, আমরা তো এখনও স্টুডেন্টশিপ নাই। আমি এর আগেও কয়েকবার আন্দোলনে বিভিন্ন জায়গায় অংশ নেওয়ার চেষ্টা করছি, তো আমি তো বয়সে একটু সিনিয়র, সাধারণ ছাত্ররা আমাদেরকে অ্যাকসেপ্ট করে না। তো তখন আমরা এনআইডি কার্ড বানাই আমরা মাঠে নেমে গেছি। এখানে ইস্ট ওয়েস্ট, এই পাশে ব্র্যাক ইউনিভার্সিটি, কেউ নামে না, কিন্তু দুটার সামনে আমাদের আইডি কার্ড দেওয়া, মানে বহিরাগত শিক্ষার্থী হিসেবে আমরা ওখানে আন্দোলনটা শুরু করলাম। তখন ব্র্যাক ইউনিভার্সিটির ওই সামনে আমাদের সহযোদ্ধার উপর হামলা হলো। অল্প 10-12 জন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী, প্রকৃত শিক্ষার্থী, তারা আমাদের সাথে ছিল, তারা অনেক সাহসী, তাদের উপর হামলা হলো। তখন আমি ছিলাম হলো রামপুরা ব্রিজের ইস্ট ওয়েস্টের মাঝামাঝি এখানে। তো তখন ইস্ট ওয়েস্টে গেলাম, ওদেরকে বললাম চলো, ওদের উপর হামলা হচ্ছে, ওদের হেল্প করি। তারা বলতেছে না আমরা যাবো না, আমরা আমাদের ক্যাম্পাসের সামনে থাকবো। তখন ওইখানে রিক্সাওয়ালা, তারপরে ফলের দোকানদার, এদেরকে সবাইকে কনভিন্স করে আমরা 100-150 মানুষ হয়ে ইট হাতে নিয়ে, লাঠি হাতে নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির ছেলেপেলের উপর হামলা করতেছে। আমরা তারাই গেলাম ওইদিকে। আমরা যখন তারা গেলাম, মাঝামাঝি পড়ে গেল পুলিশ। তো তখন পুলিশের সাথে আমাদের সংঘর্ষ হয়, পুলিশ পরাজিত হয়ে আমাদের সাথে পালায়ে যায়। তো এটা ছিল যখন ছাত্ররা আন্দোলন বন্ধ করে দিল, তখন আমরা এইদিকে আন্দোলনটা রিস্টোরেশনের চেষ্টা করলাম, আপনার কৃত্রিমভাবে চেষ্টা করলাম, বাট পরে ন্যাচারালি সব মানুষ আমাদেরকে হেল্প করলো। আমরা মাঝখানে কাঁচা গাছের পাতা মিলে ধোঁয়া উড়ালাম, ধোঁয়া দেখে সবাই বুঝতে পারলো যে আন্দোলন হচ্ছে এখন। এবং তখন তো সোশ্যাল মিডিয়া বিভিন্ন লিমিটেশন, আমাদের ধোঁয়াটাই একমাত্র সিগন্যাল ছিল যে আন্দোলন চলছে। আচ্ছা আচ্ছা। তো এই যে আন্দোলনের এত কৌশল নিয়ে আন্দোলন করলেন এবং আপনারা সাকসেস হলেন, কিন্তু সরকার গঠনে আপনাদের কোনো প্রতিনিধি থাকলো না কেন? বেসিক্যালি আসিফ নাহিদ তারা চেয়েছিল যে প্রচলিত রাজনৈতিক দল যেগুলো আছে এগুলো থেকে কোনো প্রতিনিধি এই সরকারে না থাকুক। তারা এখন জাতীয় সরকারের কথা বলে, এটা একটা মিথ্যা কথা। বরঞ্চ তারাই চেয়েছিল কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি এই সরকারে না থাকুক, একবারে স্পেসিফিক। বেসিক্যালি তারা এই সরকারকে ব্যবহার করে অন্য একটা রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করতে চাচ্ছিল, এবং সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হতো যদি আমরা এই সরকারের অংশ হতাম। তারা এখন যেভাবে ফ্রিলি এনসিপির জন্য সরকারকে ব্যবহৃত করছে, বিভিন্ন জায়গায় প্রোটোকল, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, জেলা প্রশাসক অফিস, উপজেলা প্রশাসক অফিস, জায়গায় জায়গায় কমিউনিটি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা, এই কোনো কিছু তারা ব্যবহার করতে পারতো না। যদিও ওইখানে বিএনপির 2 জন প্রতিনিধি থাকতো, জামাতের থাকতো, আমার দলে থাকতো, নুরুল হক নুরের দলে থাকতো, তখন আলাদাভাবে একটা নির্দিষ্ট সংগঠনকে তারা আলাদাভাবে সুবিধাকে আপনার অকুপাই করার জন্য এই পুরা সিস্টেমটাকে ইগনোর করে তারা তাদের মতো করে সরকারটা বানায়। এবং আপনারা খেয়াল করবেন, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নামগুলো বারবার দিচ্ছিল এই সময়, এবং অন্য কারো নাম দেওয়ার সুযোগ ছিল না সেখানে। তারাই ফেসবুকে পোস্ট করেছিল, তারাই চেঞ্জ করছিল, তারাই আবার আপডেট করছিল। এই পুরা প্রক্রিয়া তারা একবারে যখন তাদের নিয়ন্ত্রণে বাইরে যাচ্ছিল দেখছিল, তখন তারা ফেসবুকে আবার হুমকি দিয়েছে যে আমরা কিন্তু এটা মানব না অন্যরকম হলে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন যে ওদের আগে থেকেই যে উদ্দেশ্য ছিল একটা রাজনৈতিক দল করবে যেটা সরকারের পৃষ্ঠপোষকতা পাবে, এরকম একটা চিন্তাভাবনা থাকে? মানে আন্দোলন তো আমরা আন্দোলনের মতো করে করেছি, এবং আন্দোলনের সময় আমাদের তো এত চিন্তা ছিল না। আমাদের একমাত্র লক্ষ্য ছিল যে আমাদের ভাইদেরকে যারা হত্যা করছে তাদেরকে পরাজিত করতে হবে। আমরা কিন্তু কোনো নেতার ডাকে আসিনি, এক্স্যাক্টলি আমরা রক্তের ডাকে আসছি। রক্ত ঝরছে মানুষের, এটা থামাতে হবে। এই রক্ত আমরা ঝরতে দেব না, আমরা এই দেশটাকে মৃত্যুপুরী হতে দেব না। আমাদের এজেন্ডা, আমাদের সামনে অনেক পুলিশ আহত হয়েছে বিভিন্ন মারামারিতে। আমরা কিন্তু কোনো এক্সট্রিম এই লেভেলের কোনো ছিল না যে কাউকে মেরে ফেলতে হবে। এইটা মারামারি জায়গায় মারামারি প্রতিরোধ করা হয়েছে, দাবরানি দিছে, আমরা দাবরানি দিচ্ছি, এইরকম। কিন্তু এক্সট্রিম পর্যায়ে কোনো পুলিশ যখন বিপদে পড়ছে আমরা তাকে রেস্কিউ করছি। আমাদের কাছে ভিডিও আছে যে একটা পুলিশ মানে রক্ত ঝরছে, আমরা তাকে নিয়ে যাই আবার প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আবার সেফ জায়গায় দিয়ে দিছি। কাউকে মানে শেষ করে দেওয়া আমাদের লক্ষ্য ছিল না এখানে। আচ্ছা, এই যে এনসিপি নতুন রাজনৈতিক দল হিসেবে গড়লো, 1 বছরও এখন হয়নি, এই দলের ভবিষ্যৎ সম্পর্কে আপনার কি মূল্যায়ন? এনসিপির রাজনৈতিক দল হিসেবে পরবর্তী আরেকটা আন্দোলন যখন হবে তখন এনসিপির গুরুত্ব শেষ হয়ে যাবে। আন্দোলনকারী এই ফোর্সগুলো এই রকমই, যেমন গণ অধিকার, আমি যে সংগঠনের উদ্যোক্তা যেই ছাত্র অধিকার পরিষদ, ওইটা এনসিপি আসার পর্যন্ত মানে সবাই মনে করতেছিল যে তারুণ্যের অহংকার হলো এই সংগঠন,
ঠিক আছে, ঠিক একইভাবে এনসিপি আসার পরে বলতেছে তারুণ্যের অহংকার, তারুণ্যের প্রতিনিধিত্ব করে এনসিপি। তেমনি আরেকটা আন্দোলন আসলে আবার তারুণ্যের প্রতিনিধি, তারুণ্য কাউকে ইজরা দেওয়া হয়নি, তারুণ্য নতুন করে আন্দোলন হবে, নতুন করে আবার নতুনরা আসবে। সুতরাং এনসিপির ওই নতুন আন্দোলন আসা পর্যন্ত তাদের সম্ভাবনা ওইটুকুই আর কি। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন তারা কোনো বড় রাজনৈতিক দল হিসেবে করতে পারবে না? এটা এনসিপি পারতো যদি এনসিপির নেতৃত্বে কোনো নিহত বা শহীদের পরিবারের স্টেক হোল্ডার থাকতো। এই পুরো সংগঠনটাই এই লড়াইয়ে অনেক বেশি ভালো ভূমিকা নাই, ঠিক আছে, মানে যে সংগঠনে যারা নেতৃত্বে আছে, ওরা ওই জায়গাতে করতে পারে নাই। কিন্তু ওরাই তো সমন্বয়ক হিসেবে বিভিন্ন ধরনের নির্যাতন ছিল, আমরা তো তাদের ত্যাগ অস্বীকারও করতে পারি না। তারা এটা হলো স্টার্টার বা স্টার্ট আপ মানে লিডারশিপ ছিল, কিন্তু তারা তো আত্মসমর্পণও করেছিল সেই সময়। নেক্সট টাইমটা তো তাদের হাতে ছিল না, নেক্সট টাইম তো রাজনৈতিক কর্মীরা সাংগঠনিক শক্তিকে ব্যবহার করে। মোহাম্মদপুরে এমনি এমনি জনগণ নেমে আসেনি, কাউকে আগে ফায়ারটা জ্বালাতে হয়েছে, ধোঁয়া উড়াইতে হয়েছে, সিগন্যাল দিতে হয়েছে যে আমরা এখানে, হ্যাঁ রামপুরাতে এমনি এমনি ছাত্ররা নামেনি, আমাদেরকে আগে সিগন্যাল দিতে হচ্ছে আমরা আছি তোমরা আসো। তো এই সাংগঠনিক সক্ষমতা দিয়ে এই আন্দোলনটাকে নেক্সট লেভেলের বিজয় আসছে। সেই সাংগঠনিক সক্ষমতার সঙ্গে এনসিপির ওদের সম্পর্ক ছিল না। যদি সম্পর্ক থাকতো তাহলে এনসিপি এখন নতুন করে তাদের মতো করে সরকার বানাই ফেলতো। আচ্ছা, এই সাম্প্রতিককালে আমরা দেখলাম এনসিপির সাথে গণ অধিকারের একটা কোলাবোরেটর হিসেবে মানে একীভূত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এইটাকে আপনি কীভাবে দেখছেন? প্রথমত তারা একত্রিত হবে না, কারণ আলাদা আলাদা লক্ষ্য উদ্দেশ্য আছে। এটা শুধুমাত্র দেশের স্বার্থ না, এটা তাদের রাজনৈতিক ক্যারিয়ার, এটা বুঝতে হবে। এই রাজনৈতিক দল আপনার হলো এখানে নুরুল হক নূরের ফ্যামিলি চালায়, রাশেদের ফ্যামিলি চালায়, ঠিক আছে। তারা তো আলাদা বিজনেস অ্যাড্রেস করে না, করে কি? হ্যাঁ, ওই তো জানেন না, আমিও জানি না। নাহিদের বিজনেস, নাহিদ তো কোনো আয়ের সোর্স অ্যাড্রেস করে না। সে তো পদত্যাগ করার সময় আপনার হলো মাত্র 10,000 টাকা তার বিকাশ অ্যাকাউন্টে ছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টে 30,000 টাকা ছিল। সে 10 আর 30 40,000 টাকা কি এখনও শেষ হয়নি? এটা কি তার সামগ্রিক অর্থের সক্ষমতা, নাকি তার আরও অর্থ আছে? আমরা হিডেন কিছু আছে কিনা আমরা তো জানি না। হ্যাঁ, কিন্তু আমরা জানি ওইটুকু নিয়েই বের হয়েছিল। তাহলে এখন পর্যন্ত সে কি না খেয়ে আছে? তো এই রাজনৈতিক প্রক্রিয়াগুলো তাদের যেহেতু নির্দিষ্ট অর্থনৈতিক মানে হলো পরিষ্কার রোডম্যাপ আমরা দেখি না, তাই তাদের এটা ব্যক্তিগত আয়েরও উৎস। সুতরাং এই দুই প্রক্রিয়া এক জায়গায় হলে এই ব্যক্তিগত আয়ের উৎসগুলো ভেঙে যাবে, যেহেতু তারা এই আয়ের উপর করেই নির্ভর করে বেঁচে থাকে। তার মানে রাজনৈতিক দল তাদের আয়ের উৎস? অবশ্যই তাদের আয়ের উৎস। তার মানে এই কারণে এই পার্সোনাল ইন্টারেস্টে এটা এক হবে না বলে মনে করেন? এটা এক হবে না পার্সোনাল। তারা যদি সলভেন্ট হতো, ধরেন এই দলের মালিক যদি একজন ব্যক্তি আপনার হলো কোনো একটা গ্রুপ অফ কোম্পানির মালিক হতো, তাহলে তার একটা উদ্দেশ্য থাকতো না যে তার তো ব্যবসা আছেই। বাট তারা এটাকে উদ্দেশ্য করেই চলে, এখানেই মানুষের ডোনেশন আসে, এখানে আসে, সেগুলো খায়, সেগুলো আলাদাভাবে তাদের বিজনেস করার হিকমত নাই। তার মানে রাজনৈতিক দল তো সাধারণত দেশের মানুষের কল্যাণ অর্থে দেশের কল্যাণ করে। তো তাদের এই যে উপদেষ্টারা দেখবেন সকল উপদেষ্টায় গাড়ি নিছে, কিন্তু আকিজ বশির যে উনি কোনো গাড়ি নেননি, ওনার নিজেরই অনেক গাড়ি আছে, বড় গাড়ি আছে। তো উনি চাইলে সেবা করতে পারবেন, চাইলে, যেহেতু ওনার অনেক আছে। কিন্তু যার নাই সে আগে অনেক বানানোর চেষ্টা করবে। তার মানে আপনি বলছেন যে আমাদের দেশে রাজনৈতিক দল গঠন করা যাচ্ছে আগে ব্যক্তি স্বার্থ তারপরে দেশের স্বার্থ? না, এই দেশে অনেক মানুষ সেবা করার জন্য রাজনীতিতে আসেন, ঠিক আছে, অনেক মানুষ সেবা করার জন্য আসেন, অনেক মানুষ রাজনীতি এখানে করেন, কিন্তু সবাই এটা করেন না। মানে আপনি এই পার্টিকুলার এই দুই দলের মধ্যে দেখছেন না এরকম কিছু? এদের মধ্যে ওইটা নাই। এদের মধ্যে মানে ধরেন প্রত্যেকটা পার্টিতেই মানে ওই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তারা নিজেরা এক একটা বিজনেস জায়ান্ট, এবং তারা নিজেদের ব্যক্তিগত জীবনে সফল, এবং তারা রাজনৈতিক দলকেও সেই সফলতার পার্ট করে এবং দেশকেও সেই সফলতার পার্ট করে, ঠিক আছে। কিন্তু এখানে যেটা দেখছেন, এরা কেউই ব্যক্তিগত জীবনে সফল না, এরা রাজনীতি দিয়ে ব্যক্তিগত জীবনে সফল হতে চায়, এবং যেহেতু রাজনীতি দিয়ে ব্যক্তিগত জীবনে সফল হতে চায়, তাহলে তাকে দিয়ে রাজনীতি দিয়ে দেশের মানুষের সেবা করা অনেক কঠিন হবে। কিন্তু এই যে আমি দেখলাম এনসিপি, পার্টিকুলারলি এনসিপির যে নেতৃত্ব, এরা তো ছাত্রত্বই শেষ করেনি, তারা তো কোনো কর্মক্ষেত্রেই যায়নি, তার আগে রাজনৈতিক দল, তো তাদের কিভাবে সলভেন্সির কথা আমরা চিন্তা করব? এটাই তো, যে স্কুলে ছাত্র হওয়ার কথা তাকে আপনি হেডমাস্টার বানিয়ে দিয়েছেন, এটাই হয়েছে এনসিপিদের বন্দোবস্ত। তো সেখান থেকে তারা ব্যক্তিগত জীবনে তো সফল না,
তো তারা দেশের মানুষকে কি উপহার দিতে চায় সেটা হলো একটা দেখার বিষয়। এখন পর্যন্ত তাদের উপহার দেওয়ার কোনো সক্ষমতা নাই। তারা একটা ভোক্তা গ্রুপ, তারা খাচ্ছে শুধু। আচ্ছা আচ্ছা, তারা খাচ্ছে, তাদের উৎপাদন সক্ষমতা নাই, তাদের জন্ম দেওয়ার সক্ষমতা নাই। তারা আর মানুষ কি আপনার হলো দান করে যে 10টা লাখ টাকা মানুষ দেবে, কারো গলায় পা না দিলে কেউ টাকা দেয় না, এমনি এমনি টাকা দেয় কেউ। তার মানে এনসিপি এখন চলছে কিভাবে চলছে তাহলে? এনসিপি প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন বিজনেস গ্রুপকে বিপদে ফেলাচ্ছে, হুমকি দিচ্ছে, ব্ল্যাকমেইল করছে এবং তাদের কাছ থেকে ফিন্যান্স নিচ্ছে। তো এই গ্রুপটা কি তাহলে মানে একটা দল কি এইভাবে চলতে পারে? এভাবে চলতে চলতে কত দূর যায় আমরা দেখি। আচ্ছা, এই দলের যে নেতা কর্মী আছে এদের এখনো আপনার কোনো কমিটি হয়নি ওইভাবে, সমন্বয় এখনো আহ্বায়ক কমিটি দিয়ে দল চলছে না? কমিটি যা দরকার সারা দেশে তা যথেষ্ট করেছে এনসিপি। এটা কমিটিটা হয়ে গেছে কেন? ডক্টর ইউনূস এখানে মধু মেখে দিয়েছে। এই মধুটা খাওয়ার জন্য সবাই আসছে, বিভিন্ন উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, ইউনিয়ন পরিষদ পর্যায়ে, বিভিন্ন ত্রাণ কার্যক্রম, বিভিন্ন ধরনের কাবিখাট, এগুলো যে আছে, ভিজিএফ, ভিজিডি, বিভিন্ন প্রজেক্টে এদেরকে অংশীজন করেছে। তো যার ফলে এখানে এই অংশীজন হওয়ার লোভে এখানে চলে আসছে। এখানে কতটুকু মানে লোভনীয় করছে দেখেন, একটা প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে নিউজ হয়েছিল যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা শিক্ষকতা বাদ দিয়ে এনসিপি করতে চায়। এখন একটা প্রাইমারি স্কুলের শিক্ষক এনসিপি করতে চায় শিক্ষকতা বাদ দিয়ে, তাহলে তার কি স্বার্থ এখানে রয়েছে? সেও তো একটা সেবা দেয়, সেই সেবা বাদ দিয়ে সে কোন সেবা করতে চায় রাজনৈতিক দলে এসে? আচ্ছা, আমি সাম্প্রতিককাল আপনার একটা বক্তব্য দেখছিলাম ইউটিউবে, একজন পিপি নিয়োগে আপনি একটা অভিযোগ করেছিলেন, এটা বিষয়টা কি? এটা অ্যাডভোকেট শিরিন বেসিক্যালি আমজনতা দলের আপনার হলো প্রথম সাধারণ সম্পাদক, সদস্য সচিব। আচ্ছা আচ্ছা, আমাদের যে পার্টি, আমরা গণ অধিকার পরিষদ যখন ছিলাম ওই সময় উনি আমরা সাধারণ সম্পাদক বা সদস্য সচিব এই ধরনের একটা পদে অ্যাড্রেস করি। তো উনি আমাদের এই গণ অভ্যুত্থানে অনেক ক্ষতিগ্রস্ত একজন নারী। ক্ষতিগ্রস্ত বলতে উনি ওনার এলাকায় নরসিংদীতে পুলিশের মুখোমুখি নারী হয়েও সাহসী ভূমিকা রেখেছেন এবং সাধারণ শিক্ষার্থীদেরকে গাইড করেছেন, তাদেরকে খাওয়াইছেন, অর্থায়ন করেছেন। এসব করার কারণে তাকে যুবলীগ, আওয়ামী লীগ নেতারা অনেক হেনস্থা করে এবং হামলা করে এবং ওনার ছেলেকে রামদা চাপাতি দিয়ে কুপায়ে ক্ষতবিক্ষত করে, এগুলো মাথা ভাগ করে মগজ বের যায়। তখন আমরা ওই চায়না পাঠানো হলো, তারপরে সেখান থেকে আবার থাইল্যান্ডের না সিঙ্গাপুরে নেওয়া হলো, পুরোটাই পরিবারের খরচে। এবং ওনার সন্তান এইভাবে ক্ষতবিক্ষত হলো, এরকম করে মগজ বের হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো এই সন্তান এরকম ক্ষতবিক্ষত হওয়ার ঠিক 15 দিন আগে ওনার হাজবেন্ড মারা গেছে, বুঝছেন? তো ওই সন্তান নিয়ে উনি আশা ভরসা যা, সেই সন্তানেরও এই অবস্থা। এরকম যখন ক্ষতির সম্মুখীন, তখন উনি আমাদেরকে বলতেছে, তারেক ভাই আমাদের জেলায় পিপি নিয়োগ হবে, আমরা জানতে পারছি, আমি এই বিষয়ে ইন্টারেস্টেড। তখন আমাদের দায়িত্ব হয়ে গেল যে গণ অভ্যুত্থানের একজন ক্ষতিগ্রস্ত নারী, তাকে আমরা একটা কম্পেনসেট করতে পারি কিনা। আসিফ নজরুল স্যারে বললাম, আসিফ নজরুল স্যার জেনে বুঝে বললেন যে তাকে আমরা তো দায়িত্ব দিতে পারলে খুবই আমাদের হয় যে আমরা কাউকে না কাউকে পেলাম যাকে এরকম। তো সেখানে আপু আবার ওই ভাবছিল যে আমাদের কথাই হয়তো বা করবে না, আক্তারের কাছে যাই। তো আক্তারের কাছে গিয়েছিল আর একজন মহিলাকে নিয়ে, আর একজন অ্যাডভোকেটকে নিয়ে। এখন সাথে করে যেই মহিলাকে নিয়ে গেছে, সেই মহিলা এপিপি হতে চায়। তো আক্তারের কাছে গেছে আপু এবং ওই মহিলা, যে ওই মহিলা হতে চায় এপিপি আর আপু হতে চায় পিপি, শিরিন আপু। তো এখন ভালো কথা, আক্তার বলছে ঠিক আছে আপা, দেখবো আমরা এরকম এরকম। তো চলে আসছে। তো আমরাও আসিফ নজরুল স্যারকেও বলে রাখছি, সব দিক থেকে বলার কথা। এরপরে হঠাৎ করে আসিফ নজরুল স্যারকে ওখানে গেছি, ওইখানে মানে আমরা যা জানতে পারলাম যে পিপি হচ্ছে অন্য একজন নারী। কে হচ্ছে? পরে নামটা দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম। সেই মহিলা, যে মহিলা এপিপি হওয়ার জন্য শিরিন আপার সঙ্গে আক্তারের কাছে গিয়েছিল। এখন সে আক্তারকে চিনা, সে আক্তারকে খুশি করছে যে সেই পিপি হবে, তার নাম পিপি হিসেবে চলে আসছে।
আমরা তো 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 তারপরে সঙ্গে সঙ্গে চিল্লাচিল্লি করলাম আইন মন্ত্রণালয়ে যে স্যার আপনি একটা আশ্বস্ত দিছিলেন গণ অভ্যুত্থানের ক্ষতিগ্রস্ত ভিকটিম একজন নারীকে আপনারা রেওয়ার্ড দিবেন, তা দেখলাম নামটা দিয়ে করছেন। তখন আমরা দেখলাম যে ওই যে মহিলার নামটা সুপারিশ করছে আপার নামটা কেটে দিয়ে সেটা হলো আক্তারের না, আক্তারের সুপারিশে, ঠিক আছে। তখন আমরা উচ্চবাচ্য করার পরে আসিফ নজরুল স্যার বলতেছে আমিও তো খেয়াল করিনি, আসলে তো এটা খুব জুলুম হয়েছে, তাহলে একটা তাহলে শিরিন আপাকেই করা হোক। তো আমরা ওখান থেকে ফুল কমপ্লিট কইরা আপনার হলো সেখান থেকে চলে আসলাম, আপনার হলো প্রজ্ঞাপন হয়ে গেল পিপি। এখন আক্তার আপাকে বলতেছে আপা আপনার জন্য শুভকামনা, আপনার পিপি হওয়ার কাজটা হয়ে গেছে, ঠিক আছে। তো আপা বলতেছে, আপাকে তো আমরা ওই ভিডিও কলে দেখাইছি যে আপনার নামটা কিন্তু হেতি কাটে হেতের নাম একটা বসায় দিচ্ছে, ঠিক আছে। তো আপা তো জানে যে হে দেয়নি, তো বলতেছে আপনি আমার নাম দিছিলেন, আমি তো দেখছি আপনি আমার নামটা কেটে দিচ্ছেন, আমরা তারেক ভাই দেখাইছে, ঠিক আছে। তো তা তা আক্তার হলো তার পিএসরে পাঠাইছে যে কিছু মানে খরচাপাতির জন্য। তা আপা তাকে 1 লাখ টাকা দিছে প্রেস ক্লাবের ভিতরে, আমরা ওখানে পাশেই ছিলাম। তো 1 লাখ টাকা দিছে, সে খুব রাগান্বিত। এর মধ্যে আক্তার আবার যোগাযোগ করছে 50 লাখ টাকা লাগবে, ঠিক আছে। আপা বলতেছে তোমরা তো এই কাজটা করো নাই, তাহলে আমার কাছ থেকে টাকা চাচ্ছ কেন, এইভাবে পেরেশানি দিচ্ছ কেন? তখন বলতেছে হুমকি দিয়ে বলতেছে আমরা যেরকম পিপি বানাতে পারি এরকম নামও কিন্তু কাইটা দিতে পারি। তখন আপা কান্না করে দিছে, বুঝছেন, আমরা দেখতেছি কাছ থেকেই সব কিছু। তো এইটা হলো ওই নিয়োগের একটা ঘটনা। এই জন্যই বলছিলাম যে এনসিপির কার বিচার করবেন আপনি, এর পা থেকে মাথা পর্যন্ত, একবার গ্রাম থেকে শুরু করে একবারে হেড অফিস পর্যন্ত এরা সবাই এরকম। মানে জুলাই যারা আন্দোলন করছে তাদেরও কাজ চাঁদা দিয়ে কাজ পেতে হচ্ছে, এটাই আর কি বিষয়। আচ্ছা, এই আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। এই যে নির্বাচন নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, সংস্কারের আলাপ হচ্ছে, আবার কেউ কেউ দাবি দাওয়া নিয়ে রাজপথে নামছে, পিয়ার নিয়ে একটা কথা চলছে। পিয়ার বিষয়টা আসলে কি, আপনি কি একটু সমর্থন করেন? জামাত ইসলামী যেটা দাবি করে রাজপথে এখন আন্দোলন করছে, পিয়ার জামাতের একটা ফিতনা প্রজেক্ট, আর জামাতের নেতাকর্মীরাও পিয়ার বোঝে না। তারাও আত্মবিশ্বাসী না এই পিয়ার বিষয়ে, এবং তারাও নিজেরা কনক্রিট না যে 7-8 রকমের পিয়ারের মধ্যে কোন পিয়ারটা ওরা চায়। তারাও কিন্তু এখনো ফোকাস করেছে নাকি আপনারা দেখেছেন? না, দেখিনি। তারা দেখেননি, তারাও চায় না। জনগণের ভোট দেওয়া একটা অধিকার, আর ওই যে ভোট দিতে পারে সে নিজেও একটা প্রার্থী হইতে পারে, মানে নির্বাচনে দাঁড়াইতে পারে, এটা তার অধিকার। পিআর সিস্টেম আসলে জনগণের যে তার ব্যক্তিগতভাবে জনপ্রতিনিধি হওয়ার যে একটা অধিকার আমাদের সংবিধান দিয়েছে সেটা কেড়ে নেওয়া হয়। তারা বলতেছে যে যে কেউ এমপি হতে হলে রাজনৈতিক দলের মধ্যে আসতে হবে। এখন কোনো একজন ব্যক্তি সে কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করে না এবং তার গায়ে ওই রাজনৈতিক দলের মানে ট্যাগ লাগাইতে চায় না, তাহলে সেই ব্যক্তিটা পিআরের মাধ্যমে কীভাবে এমপি হবে? তার জন্য কোনো উপায় নাই। এটা আমি বলেছিলাম এবং তারা এখন পর্যন্ত উত্তর দিতে পারে নাই যে একজন স্বতন্ত্র প্রার্থী পিআরের মাধ্যমে কীভাবে হবে। এইটা জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গাটাকে সরে যাবে আস্তে আস্তে। একজন জনপ্রতিনিধি যখন জনগণের কাছে যায় অনুনয় বিনয় করছে না, আমাকে একটা ভোট দেন, হ্যাঁ আপনাদের ভোট পেলে এই করব, আপনাদের এই উপকার করব, ঠিক আছে, এই ধরনের কমিটমেন্ট ছাড়া যখন কেউ এমপি হয়ে যাবে তখন সে জনগণকে আর সম্মান করবে না, জনগণকে অনার করবে না, জনগণের কাছে সে কমিটেড না, দায়বদ্ধ না। তাহলে এই দায়বদ্ধতাহীন সংসদ দিয়ে আমরা কি করব? জনগণ কতটুকু লাভবান হবে? এগুলোর ব্যাখ্যাও জামাত ইসলাম দিতে পারছে না। জামাত ইসলাম উচ্চ স্বরে বলতেছে পিয়ার, আরও জোরে বলতেছে পিয়ার। এটা মানে কি বলবো যে জামাত ইসলাম যে দীর্ঘদিন ধরে একটা ফিতনা তৈরি করা একটা দল, তার প্রমাণ তারা দিচ্ছে। বাংলাদেশ এই সময়টাতে নির্বাচনের পোস্টার লাগার কথা, এই সময়টাতে মানুষকে চা খাওয়াবে, রাজনৈতিক ব্যক্তিরা জনগণের সাথে মিশবে, সৌহার্দ্য তৈরি হবে, সেই সময়টাতে তারা ভিন্ন একটা রাজনৈতিক এজেন্ডা নিয়ে মাঠে নামছে এবং যেটা বাংলাদেশকে অস্থিতিশীল করবে। তার মানে তারা নির্বাচন চায় না। এখন নির্বাচন চায় না বেসিক্যালি বাংলাদেশে এই মুহূর্তে যে কোনো ধরনের ফিতনা হোক, ফ্যাসাদ হোক, এটা ইন্ডিয়ার একটা চাওয়া। তার মানে আপনি বলছেন ইন্ডিয়ার চাওয়া, জামাত ইন্ডিয়ার চাহিদা পূরণ করছে এই সময়টাতে। আমি আপনাকে বলি, ধরেন বিএনপি বলতেছে যে আমরা যেভাবে জনপ্রতিনিধি নির্বাচন হতো, জনগণের ভোটে একজন এমপি হতো, সেইভাবে আমরা চাই, কিন্তু
জামাত বলতেছে না আমরা একটা তালিকা করবো, ওই তালিকার মধ্যে যেমন থাকবে। বেসিক্যালি আমি আপনাকে একটা ইনফরমেশন যদি দেই, আপনি যদি দেখেন আমার ফোনে আছে, আমি একটু বের করি তাহলে সুবিধা হবে। এই তথ্যটা অনেক অন্য কোথাও বলি নাই। দেখেন, জামাতের আমির শফিকুর রহমান সাহেব অথবা নায়েবে আমির তাহির অথবা মাসুদ সাহেব তারা কেন পিআরটা চাচ্ছে, আমি একটা হিস্ট্রি বললে তাদের ভাল লাগবে। 1991 সালে ডক্টর শফিকুর রহমান আপনার হলো সিলেট 1 আসন থেকে ভোট পেয়েছিলেন 17,517, এবং 1996 সালে ওই একই আসনে ভোট পেয়েছিলেন 18,029টি। 2001 সালে মৌলভীবাজার 2 আসন থেকে উনি ভোট পেয়েছিলেন 12,415টি। ওনার এই 3 টার্মের ভোট এক জায়গায় করলেও একটা এমপি হতে যে ভোট লাগে সেই ভোট উনি পান নাই। এই কারণে উনি চাচ্ছেন যে আরও 10-12 জন জামাত নেতা যা ভোট পাবে সবার ভোট এক জায়গায় করে উনি যেন সংসদে যাইতে পারে। এই ঠিক একই অবস্থা তাহির সাহেবের, এই একই অবস্থা মাসুদ সাহেবের, এই ঠিকই অবস্থা গোলাম পরোয়ারের। এই কারণে তাহলে তারা যে অন্যান্য জায়গার সব ভোট এক জায়গায় করে দিতে যাচ্ছে, তাই না? তাহলে আচ্ছা বুঝলাম যে উনি সিলেট 1 আসনের একজন এমপি, ওই এলাকার প্রতিনিধি হিসেবে আসবে, এবং সেই জন্য উনি আপনার হলো বরগুনা, পিরোজপুর, তারপরে সুনামগঞ্জ বিভিন্ন জায়গার ভোট উনি নিয়ে ওনার একটা 2 লাখ ভোট পাওয়ার মতো একটা হইলো, যেটা দিয়ে উনি পিআরে জিতে আসবেন। খুব ভালো কথা। এখন দেখেন উনি কিন্তু সিলেটে কিন্তু ওই 17,000 ভোটই পাইলেন। সিলেটে কেউ না কেউ 1,80,000 ভোট পাবে। তাহলে সিলেটে 1,80,000 ভোট পাওয়ার পরেও ওই লোকটা এমপি হবে না, ওইখানে ডক্টর শফিকুর রহমান এমপি হয়ে আসবে। এই যে অন্যের ভোট নিয়ে অন্যের হক মেরে কোনো একটা আসনে তারা যে এমপি হতে চায়, এটাই একটা প্রতারণা। তার মানে তাদের উদ্দেশ্য হচ্ছে নিজেদের আখের গোছানো। হ্যাঁ হ্যাঁ, তারা, আমি তো বলতেছি তারা যদি একটা জিনিস কনফার্ম করে যে পিআরের মাধ্যমে যেই জামাত নেতা বেশি ভোট পাবে যেই এলাকায়, সেই এলাকার প্রতিনিধি হিসেবে ওই জামাত নেতা আসবে, এবং ডক্টর শফিকুর রহমান যদি ওই জামাত নেতার চেয়ে কম ভোট পায়, অর্থাৎ যে একটা জেলার আমির সে যদি কেন্দ্রীয় আমিরের চেয়ে বেশি ভোট পায়, তাহলে কেন্দ্রীয় আমির এমপি না হয়ে ওই জেলার আমির এমপি হবে। এইটা যদি কনফার্ম করতে পারে জামাত, এইটুকু গণতন্ত্র যদি কনফার্ম করতে পারে, তাহলে আমরা জামাতকে পিআরে সমর্থন দেব। আপনার কাছে সংশয় আছে যে এটা হবে না? না না, তারা তো ওই পাস করতে পারে না বলে তো অন্যদের ভোট নিয়ে কিছু একটা করার জন্য আঞ্জাম করছে। তা এখন যদি ইলেকশনে জামাত শেষ পর্যন্ত এই দাবিতে না করে যদি ইলেকশনে না আসে, সেক্ষেত্রে কি হবে? এখন কি হবে বিষয়টা, তাহলে এই প্রশ্নটা যদি করেন যে জামাত আমাদের প্রথাগত প্রচলিত জনপ্রতিনিধি নির্বাচিত করে যে জনগণ তাদের ভোট দিয়ে, এইটা মানে না। আমরা তো একসময় স্লোগান দিতাম যে মার্কা দেখে ভোট দিয়ে না, ব্যক্তি দেখে ভোট দেন। ব্যক্তি ন্যায় বিচার, শাসন, সুশাসন, ভদ্র, মাদক সেবী কিনা, দুর্নীতিবাজ কিনা, এইসব দেখা ভোট দেন, এটা বলতেছি না আমরা? তাহলে এই অধিকারটা, এটা কি ছিল আমাদের জাতীয় স্লোগান। জামাত এই স্লোগানটাকে বদলাই বলতেছে যে ব্যক্তি দেখে ভোট না, মার্কা দেখে ভোট দেন। এখন মার্কার পিছনে কোন কোন ব্যক্তি আছে জনগণ খুঁজবে নাকি? আচ্ছা, আমি এবার আপনার দলের প্রসঙ্গে এসেছি। আপনার দলের আমি আরও বলতেছি যে জনগণ খুঁজবে নাকি, তাই তো? যেমন আমি বিএনপির সব মিলে হাতে কোনো 10টা বড় নেতাকে চিনি, ঠিক আছে? 10টা বড় নেতাকে চিনি। এখন বগুড়ার একজন নাগরিক, সে কি সুনামগঞ্জের জামাতের লোককে চেনে? সে মাদক সেবী নাকি আপনার হলো আওয়ামী লীগের দোষর, সে কি চেনে? সে তো চেনে না। এইভাবে বরিশালের একটা লোক, সে তো পিরোজপুরের একটা লোককে চিনবে না, অথবা পঞ্চগড়ের একটা লোককে চিনবে না। তার মানে কি? মানে আপনারা একটা তালিকা দিয়ে দিবেন যে এই এই তালিকার লোকেরা নির্বাচন করবে। এই তালিকা দেখে দেখে কি ওই ব্যক্তির আচার আচরণ সামগ্রিক বিষয় এই 300 ব্যক্তিরকে একজন নাগরিকের চেনা সম্ভব? যে জামাত এই 300 জনের দেশে 300 জনের মানে আমল নামা কি জাহির করা সম্ভব খুঁটে খুঁটে? বা জামাত কি সেই ভালো মন্দ সব তুলে ধরবে, বা বিএনপি কি তুলে ধরবে? তুলে ধরবে না। সুতরাং তারা যে সিরিয়াল, আমি তো বলতেছি, আমি একজন দলের সাধারণ সম্পাদক হয়েও বিএনপির 10-15টা নেতার বাইরে জেলা পর্যায়ের বিভিন্ন সভাপতিদের কাউকে চিনিই না আমি। হ্যাঁ, জামাতের তো আরও চিনি না, তারপর অন্যদেরকেও চিনি না, আওয়ামী লীগেরও চিনি না। তাহলে নাগরিক পর্যায়ে মানুষগুলো এই নেতাদেরকে এত নেতার খোঁজখবর কীভাবে রাখবে? তার মানে পিআর আমাদের দেশের বাস্তবসম্মত না। আমাদের দেশে কীভাবে বাস্তবসম্মত? এটা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য জামাত এই ধোঁকাটা দিচ্ছে। কীভাবে বলবো দিচ্ছে? আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে জামাত তো মাঝে মাঝে বলে যে দেশের 70% লোকজন পিআর চায়। এটা কি আসলে এরকম? এটা কি কোনো অথেন্টিক কোনো জরিপ, নাকি ওরা কথার কথা বলে?
জামাত যদি বলে 70% নাগরিক তাদের মতো করে হয়ে গেছে, তাহলে বাংলাদেশের নামটা বদলিয়ে পূর্ব পাকিস্তান রাখতে হবে এখন, কারণ তাদের মতোই তো সব কিছু, তাই না? তাদের তাদের কপালে তো বাংলাদেশের পতাকা, লাল সবুজের পতাকা এখনো লাগেনি, ওটা তো এখনো চাত্রা লাগানো ওখানে, তারা তো এখনো সেই স্বপ্ন দেখে, তাই না? তো তাহলে বাংলাদেশের মানুষ এখন লাল সবুজের পতাকা বাদ দিয়ে চাত্রার পতাকা লাগাক এখন, যেহেতু 70% মানুষ জামাতের পক্ষে গেছে। আচ্ছা তারেক ভাই, আপনার দলের কি অবস্থা, সাংগঠনিক কি অবস্থা? আমার দলের অবস্থা খুবই দুর্বল। আমরা ছোট দল, আমরা মাত্র মানে অল্প সময়ে আমাদের গণ অধিকার পরিষদ নামটা, আমাদের অংশের নামটা বদলায় আমরা আমজনতার দল দিয়েছি। তো একই নামের থাকার কারণে খুবই সমস্যা হচ্ছিল, তো আস্তে আস্তে আমরা রিকভার করেছি। নাম কেন্দ্রিক সমস্যা কেটে যাওয়াতে আবার অনেক লোক সদস্য হয়েছে, নতুন করে সাংগঠনিক কাঠামোগুলো সাজানো হচ্ছে সারা দেশে। 43টার মতো জেলা কমিটি হয়েছে, 120-30টার মতো উপজেলা কমিটি হয়েছে। তো এগুলো সাজাচ্ছি। আবার এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ওই এনসিপিকে দল হিসেবে ডক্টর ইউনূস অধিক গুরুত্ব দেওয়ার ফলে ওটা লাভজনক হওয়াতে আমাদের এখান থেকে অনেক লোভী সদস্য তারা এনসিপিতে চলে গেছে। তো এটা একদিক থেকে ভালো যে আমরা আজাব থেকে বাঁচলাম, কিন্তু সংগঠনের ভিতরে একটা টেনশন সৃষ্টি হয় যে এতগুলো সদস্য চলে গেল, কী কারণে চলে গেল। বিষয়টা এরকমও হয় যে আমরা কোনো গুনাহ করছি কিনা, সেই গুনাহের কারণে চলে গেছে কিনা, এরকম আমাদের দিকেও প্রশ্ন ওঠে বিভিন্নভাবে। তো এই আর কি। আপনি কি আপনার দলকে আগামী ইলেকশনে পার্টিসিপেট করবেন? হ্যাঁ, আমাদের দল থেকে বেশ কিছু মানুষ প্রস্তুত হচ্ছে আগামী ইলেকশনের জন্য। আপনার দলের কি নিবন্ধন আছে? আমাদের দল নিবন্ধনের প্রক্রিয়ায় যে 22টি দলের নাম আছে, সেই 22টি দলের মধ্যে দ্বিতীয় নাম্বার দলটি আমাদের দল। আচ্ছা, আপনাদের রাজনৈতিক প্রতীক কি হবে, মানে নির্বাচনী? আমরা ঢেকি মার্কা চেয়েছি। ঢেকি মার্কা চেয়েছেন। আপনি কি সিঙ্গেলভাবে এককভাবে ইলেকশন করবেন নাকি কারোর জোটের সাথে যাবেন? কারণ আমাদের অল্প স্বল্প হইলেও যতগুলো ব্যক্তি আছে নির্বাচন করার জন্য, তাদেরকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই স্বতন্ত্রভাবে, এককভাবে আমাদের দলগতভাবেই করতে চাই আমরা, যতটুকুই আছে। একটা দল রাজনীতিতে যদি কোনো দলের সাথে জোটবদ্ধ হয়ে 2-1টা আসন দিয়ে একটা নির্বাচন করে ফেলে, তাহলে একটা সমস্যা হয়ে যায়, তাদের অস্তিত্ব টানাপোড়েন হয়ে যায়। সে জায়গা থেকে আমরা আমাদের দলটাকে ভালো রাখতে চাই, সুস্থ রাখতে চাই। কেউ এমপি হলে হবে, না হলে না হবে। আপনি পার্টিকুলারলি কোন আসন থেকে ইলেকশন করার জন্য রেডি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন? আমি আসলে কনফার্ম না এখনো, জটিলতা আছে। আপনার সংসদীয় আসন কোনটা? এখন বলছি না। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো বগুড়া শহরে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি বলি বগুড়া সদর, সাবগ্রাম, গাবতলী, আমাদের এই অংশ মিলে এই আমাদের এস্টাবলিশমেন্ট। আচ্ছা, শাহজাহানপুর। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে বগুড়া তো ধরেন একটা বিএনপির এক ধরনের এখন একটা পপুলারিটি আছে, বলা যায় যে তারেক রহমানের নিজের জন্মস্থান। সেই ক্ষেত্রে আপনার দলের ওখানে আপনি কতটুকু রেসপন্স পাচ্ছেন? মানে বিএনপি বগুড়া অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং বিএনপির সুখ হইলে বগুড়ার সুখ, বিএনপির অসুখ হইলে বগুড়ার অসুখ। আচ্ছা, ঠিক আছে। এটা গোপালগঞ্জের ক্ষেত্রেও সেম। এই কারণে আমরা যারা বগুড়ার নাগরিকরা, হ্যাঁ, বগুড়া থেকে উঠে আসা, তারা অনেক নিপীড়নের শিকার হয়েছি, কর্মসংস্থান সব কিছু ভাবেই। আমি চাই না যে গোপালগঞ্জের মানুষও এইভাবে কষ্ট পাক, এই ধরনের বৈষম্য শিকার না হোক, এটা। আর হলো বিএনপি বগুড়া, ঠিক আছে, আমাদের তো আলাদা একটা পরিচিতি আছে, আলাদা আমাদের দেশের জন্য কাজ আছে, যে কাজের কারণে আমাদের বগুড়ার মানুষ আমাদেরকেও চেনে, আমাদেরকে জানে, তারা আমাদেরকে মানে যারা মুরব্বীরা আছে তারা আমাদের আদর যত্ন করে, স্নেহ করে, খোঁজ খবর নেয়, ফোন দেয়। তো বিএনপি বগুড়া খুবই প্রাসঙ্গিক হলেও আমরা একবারে অপ্রাসঙ্গিক না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের আমরা শুনছি, ডক্টর ইউনূস বলেছেন প্রথম সপ্তাহে রোজার। এই নির্বাচনের ব্যাপারে, অনুষ্ঠানের ব্যাপারে আপনার কাছ থেকে কিছু তথ্য আছে? কতখানি আপনি কনফিডেন্ট যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে? নির্বাচন তো হওয়া দরকার, আসলে দরকার না হওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষ। একসময় ভাবছিল ডক্টর ইউনূস 5 বছর 10 বছর থাকলে ভালো হতো। বাংলাদেশের মানুষ এখন অনুধাবন করতেছে যে ওই ভাবনা ঠিক না, একটা নির্বাচিত সরকার দরকার। তো সেই দিকেই বাংলাদেশ যাচ্ছিল। জামাতের ষড়যন্ত্রের কারণে মানুষ দুশ্চিন্তায় পড়ে গেছে। জামাতকে আর মূল্য পরিশোধ করতে হবে এই ধরনের ষড়যন্ত্রের। তার মানে আপনি মনে করছেন শুধু কি জামাতের কারণেই নির্বাচনটার বিশেষ সংশয়, নাকি অন্য কোনো? জামাত সবসময় একটা ফিতনা তৈরিকারী দল হিসেবে আবির্ভাব
হয়েছে, এখনও হবে। এমনিতেই তারা বেসিক্যালি সাহসী কোনো টিম না। হ্যাঁ, তারা অন্ধকারে কাজ করতে বেশি পছন্দ করে, পরিচয় লুকায়ে পছন্দ করে। তো আমার মানে দৃশ্যমান শত্রুকে আমি মোকাবেলা করতে পারি, অদৃশ্য শত্রুকে আমি কিভাবে মোকাবেলা করব। আমার পাশে আমার মতো একজন বসে আছে, সে ভিতরে ভিতরে জামাত মাইন্ডেড। এইটা ওই হাসান সাব্বা নামে একটা মানে টিম ছিল অনেক আগে, এটা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পরবর্তী সময়ে এটা জামাত ইসলাম ওই হাসান সাব্বাদের গুপ্ত শক্তির মতো করে কাজ করার চেষ্টা করতেছে। কিন্তু জামাতকে একটা কথা বলতে চাই, আপনারা হাসান সাব্বাকে অনুসরণ করবেন বা আরও যাকে অনুসরণ করেন, গোপনে গোপনে কাজ করবেন, আপনারা বিভিন্ন মন্ত্রিত্ব নেবেন, বিশ্ববিদ্যালয় নেবেন, সব নেবেন, কিন্তু আপনারা রাজা হতে পারবেন না। রাজা হতে হলে ব্লাড গ্রুপ পজিটিভ থাকতে হবে, আপনাদের ব্লাড গ্রুপ নেগেটিভ। এই নেগেটিভ ব্লাড গ্রুপে রাজা হওয়া যায় না। তারেক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই পর্বের এখানেই সমাপ্তি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ সন্ধ্যা।